হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের সেকেন্ড সাবমিটিভ এভলিউশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একের দাগের কোশ্চেনটি আলিপুর দুয়ার নিউটন গার্লস হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 242। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। আর যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমেই একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1878 খ্রিস্টাব্দে। 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন কে? ডক্টর অনিল শীল। ভারতের ইতিহাসে রাষ্ট্রগুরু নামে অভিহিত করা হয় কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। বাঙ্গাল গেজেটি পত্রিকার সম্পাদক ছিলেন কে? গঙ্গা কিশোর ভট্টাচার্য। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। এরপরে আলোচনা করব 1-6। কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন কে? জগদীশচন্দ্র বসু। ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন এর সম্পাদক ছিলেন কে? মহেন্দ্রলাল সরকার। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। এরপরে 1-9। কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর। কংগ্রেস সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। সঠিক উত্তর হবে ক। এরপরে আলোচনা করব বিভাগ খ। তো বিভাগ খ এখানে ডান দিক বা বাঁ দিক মিলাতে হবে। তো ভারতীয় জাতীয় কংগ্রেস হবে 1885। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স 1876। আর চারু মজুমদার হবে তেভাগা আন্দোলন। এরপরে দেখো উপবিভাগ 2-2। এখানে ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করো। তো যতগুলা এই সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে যতগুলো ম্যাপ পয়েন্টিং আছে ইতিহাসের, তো আমি সবগুলোই একটা ভিডিও আকারে প্রকাশ করব। ওকে, তো এরপরে তাহলে আমরা আলোচনা করব গ বিভাগ, ঘ বিভাগ, উম এগুলি আমরা এই তিনটা বিভাগ আমরা পিডিএফ আকারে এখন আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরপরে আলোচনা করব 3-এর দাগে 2-3টি বাক্যে উত্তর দিতে হবে। ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল 1883 সালে লর্ড রিপনের আমলে প্রস্তাবিত একটি আইন ছিল যার মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলটির বিরুদ্ধে ইউরোপীয়দের প্রবল বিরোধিতা হয়। এর ফলে ভারতীয়দের মধ্যে জাতীয় সচেতনতা বৃদ্ধি পায়। এরপরে 3-2। শ্রীরামপুর ত্রয়ী বলতে কাদের বোঝায়? শ্রীরামপুর ত্রয়ী বলতে উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ডকে বোঝায়। তারা শ্রীরামপুরে মিশনে কাজ করতেন। তাদের অবদানে বাংলা ভাষা, সাহিত্য ও শিক্ষার প্রসার ঘটে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ভারতীয়দের নকল নবিশ ক্লার্কে পরিণত করত। এই শিক্ষায় দেশজ বিজ্ঞান, প্রযুক্তি বা সমাজচিন্তার বিকাশ ঘটেনি। ইংরেজ শাসনের স্বার্থেই এই ব্যবস্থা চালু হয়েছিল। 3-4। ভারতের কমিউনিস্ট পার্টিকে দিস বলার কারণ কি? কমিউনিস্ট পার্টি 1920 সালে প্রতিষ্ঠিত হয়ে পরে 1925 সালে পুনরায় গঠিত হয়। এই দ্বিগুণ জন্মের কারণেই পার্টিকে দিস বলা হয়। এটি ভারতের শ্রমিক ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগে নিয়েছিল? এই সরকার 1942 সালে কাঁথিতে গঠিত হয়। তারা আঞ্চলিক প্রশাসন, ন্যায় বিচার এবং শিক্ষার ব্যবস্থা করেছিল। এরপরে 4-এর দাগে 7-8টি বাক্যে উত্তর দিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাস জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় দাও। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ভারতীয় জাতীয়তাবাদের গভীর চিত্র তুলে ধরেছেন। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোরা ধর্মীয় জাতীয়তাবাদে বিশ্বাস করলেও পরে মানবতাবাদী জাতীয়তাবাদের দিকে ঝোঁকে। প্রথমে গোরা ব্রাহ্মণ জাতীয়তাবাদকে ভারতীয় সংস্কৃতির ভিত্তি বলে মনে করত, কিন্তু নানান অভিজ্ঞতার মাধ্যমে সে উপলব্ধি করে প্রকৃত জাতীয়তাবাদ মানে সকল ধর্ম, জাত ও শ্রেণীকে একসাথে নিয়ে চলা। উপন্যাসে তৎকালীন সমাজের হিন্দু মুসলমান দ্বন্দ্ব, জাতিভেদ, ব্রাহ্ম ধর্ম ও জাতিধর্মের টানাপোড়েনের তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ এখানেই দেখিয়েছেন যে সত্যিকারের জাতীয়তাবাদ ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতাবাদকেই গুরুত্ব দেয়। এই ভাবনা ঔপনিবেশিক জাতীয়তাবাদের
এক উদার ব্যাখ্যা। রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি উপন্যাসের মাধ্যমে জনমানসে গভীর প্রভাব ফেলে। গোরা শুধু রাজনৈতিক নয়, একটি সাংস্কৃতিক জাতীয়তাবাদের দর্শনও তৈরি করে। এইভাবে গোরা উপন্যাস জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অবস্থান তুলে ধরে। 4.2 বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। ডক্টর মহেন্দ্রলাল সরকার 19 শতকের বাংলায় রেনেসাঁসের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন চিকিৎসক, সমাজ সংস্কারক ও বিজ্ঞান প্রেমী ছিলেন। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে তার অবদান অনস্বীকার্য। নিচে তার কিছু গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হলো। 1 নম্বর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠা। 1876 সালে তিনি কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম আধুনিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এর মাধ্যমে সাধারণ মানুষকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়। 2 নম্বর, বিজ্ঞানের জনপ্রিয়করণ। তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ভারতীয় সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া। 3 নম্বর, বিজ্ঞান ভিত্তিক শিক্ষার বিস্তার। ডক্টর মহেন্দ্রলাল সরকার বিশ্বাস করতেন নিজস্ব ভাষায় বিজ্ঞান শিক্ষার প্রসার হওয়া উচিত। তাই তিনি বাংলায় বিজ্ঞানের পরিভাষা ও পাঠ্য বই গঠনের উৎসাহ দিয়েছিলেন। 4 নম্বর, দেশীয় বিজ্ঞানীদের উৎসাহ প্রদান। তিনি ভারতীয় বিজ্ঞানীদের গবেষণায় উৎসাহিত করতেন এবং তাদের কাজের জন্য প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানেই কাজ করেছিলেন জগদীশচন্দ্র বসু, চন্দ্রশেখর ভেঙ্কটরামন এর মতো বিজ্ঞানীরা। 5, বিজ্ঞান ও সমাজসেবা। চিকিৎসক হিসেবে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে জনপ্রিয় করে তোলেন। গরিব মানুষের চিকিৎসায় তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন। উপসংহার, ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন বাংলায় আধুনিক বিজ্ঞান চর্চার অগ্রদূত। তার প্রতিষ্ঠিত IACS এবং বিজ্ঞানের প্রতি তার নিষ্ঠা ও অবদান বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 5-এর 15 বা 16টি বাক্যে উত্তর দাও। 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 1857 সালে মহাবিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম বৃহৎ সামরিক ও জনসাধারণের প্রতিরোধ। একে কেউ কেউ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে চিহ্নিত করেছেন, আবার অনেকে একে শুধুমাত্র একটি সিপাহী বিদ্রোহ হিসেবেও দেখেছেন। তাই এই বিদ্রোহের প্রকৃতি চরিত্র নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র বিশ্লেষণ করা হলো। জাতীয়তাবাদী দৃষ্টিকোণ। জাতীয়তাবাদী ইতিহাসবিদদের মতে এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এর মূল উদ্দেশ্য ছিল বিদেশি ইংরেজ শাসন থেকে মুক্তি লাভ। বিদ্রোহে হিন্দু মুসলমান উভয়ের অংশগ্রহণ ছিল। দিল্লিতে বাহাদুর শাহ জাফরকে সম্রাট ঘোষণা করে পুরনো মোগল সাম্রাজ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। লক্ষ্মীবাই তাঁতিয়ে টোপে কোয়ের সিং এখানে বেগম হজরত মহল প্রমুখ নেতৃবৃন্দ এতে নেতৃত্ব দেন। সিপাহী বিদ্রোহের তত্ত্ব। ব্রিটিশ ইতিহাসবিদদের মতে এটি ছিল কেবল একটি সামরিক বিদ্রোহ, যার কারণ ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজের গরু ও শূকরের চর্বি থাকার গুজব, বেতন ও পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য, ভারতীয় সেনাদের উপর ব্রিটিশ আধিকারিকদের খারাপ ব্যবহার। তাদের মতে সাধারণ জনগণ এতে বিশেষভাবে জড়িত ছিল না, তাই একে জাতীয় আন্দোলন বলাও যায় না। 3 নম্বর, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া তত্ত্ব। কিছু ইতিহাসবিদ বলেন এটি ছিল পুরনো জমিদার, তালুকদার ও রাজাদের পক্ষে থেকে ব্রিটিশ আধুনিক প্রশাসনের বিরুদ্ধে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। ব্রিটিশদের ডালহৌসির ডক্ট্রিন অফ ল্যাপস নীতিতে বহু দেশীয় রাজ্য হস্তগত হওয়ায় রাজারা ক্ষুব্ধ হন, প্রথাগত জমিদারি ব্যবস্থা ধ্বংস হচ্ছিল। 4 নম্বর দেখো পয়েন্ট, কৃষক ও সাধারণ মানুষের অংশগ্রহণ। অনেক অঞ্চলে কৃষক ও স্থানীয় কুটির শিল্পীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ যোগ দেন। করের বোঝা, ভূমি নীতির অবিচার এবং অর্থনৈতিক শোষণ ছিল প্রধান কারণ। এটি বিদ্রোহকে জনসাধারণের প্রতিবাদ হিসেবে চিহ্নিত করে। এরপরে উপসংহারে বলতে পারি 1857 সালে মহাবিদ্রোহ ছিল একটি বহুমাত্রিক ও জটিল ঘটনা। এটি একদিকে যেমন ছিল সিপাহীদের সামরিক বিদ্রোহ, অন্যদিকে ছিল কৃষক, জমিদার ও দেশপ্রেমিকদের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ। তাই একে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ না বলে ভারতের প্রথম বৃহৎ মুক্তি সংগ্রাম হিসেবে গণ্য করাই যথাযথ। 5-3 অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে লিখব। 1920 সালে গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের প্রভাবে কৃষকরাও রাজনীতি ও সংগ্রামে যুক্ত হন। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, বাংলার বিভিন্ন স্থানে কৃষকরা জোটবদ্ধ হন। তারা উচ্চ খাজনা, অত্যাচারী জমিদার প্রথা, পুলিশি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেন। উত্তরপ্রদেশে বাবা রামচন্দ্রের নেতৃত্বে
ঔধ কিষণ সভা গঠিত হয়, তারা খাজনা কমানো জমিদারদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলে। বিহারের বারদৌলিতে গুজরাটের বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কৃষকরা জমির ন্যায্য অধিকার দাবি করেন। এই সময় গান্ধীজি স্বরাজ শব্দের মাধ্যমে কৃষকদের চেতনা উদ্দীপনা যোগান। বাংলায় জমিদার ও পুলিশের অত্যাচারের বিরুদ্ধে কৃষকরা প্রতিবাদ করে। এই আন্দোলনে প্রথাগত আইনের পথ পরিহার করে সরাসরি অসহযোগের রাস্তা নেওয়া হয়। কৃষকরা আইন আদালত বর্জন করেন, কর দিতে অস্বীকার করেন। তারা দেশীয় পণ্যের ব্যবহার বাড়ান ও বিদেশি পণ্য বর্জন করেন। মহাত্মা গান্ধীর বার্তা অনুসরণ করে অহিংস পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যান। কিছু জায়গায় আন্দোলন হিংসাত্মক হলেও মূল সুর ছিল অহিংস। এই কৃষক আন্দোলন অসহযোগ আন্দোলনের শক্ত ভিত্তি গড়ে তোলে। স্বাধীনতা সংগ্রামে কৃষকদের ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। এই সময় কংগ্রেস ও কৃষকদের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। তবে কৃষকদের আশা পূরণ সবসময় হয় না, ফলে হতাশাও তৈরি হয়। তবুও রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। পরবর্তী আন্দোলনের ভিত্তি তৈরি করে এই পর্ব। কৃষকরা বুঝতে পারেন তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি। অসহযোগ আন্দোলন কৃষক অংশগ্রহণ জাতীয়তাবাদের বিস্তার ঘটায়। শ্রেণী চেতনা ও জাতীয় চেতনা একে অপরের সঙ্গে মিশে যায়। এইভাবে কৃষক আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। Thank you for watching my video.